ইমেলটি পাঠিয়েছেন সেই ইমেলটি আমি সেভাবেই পড়ছি। লিখেছেন, রাসেল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি পুলিশে চাকরি করি, তাই ছুটি নিয়ে স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমার ঘটনাটা আপনি পড়ে শোনালে খুশি হব। আমার নাম গিয়াসউদ্দিন এবং বাড়ি তার মৌলভীবাজারের কুলাউড়া এবং তিনি ভাটেরা ইউনিয়নের একজন অধিবাসী। এরপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং তারপরে তিনি কিভাবে প্রত্যাখ্যান শোনেন সেই বর্ণনা দিয়েছেন। সেগুলোতে আমরা না যাই, আমরা চলে যাই সরাসরি ঘটনায়। এটা 2016 সালের জুন জুলাই মাসের ঘটনা। আমার থানায় প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে একটা পত্র আসলো। সেখানে আমার থানায় একটি প্রাচীন জমিদার বাড়ির কথা উল্লেখ করে ওই বাড়ি সম্পর্কে সকল তথ্য আমাকে এই ব্যাপারে সাহায্য করার কথা বলা হয়। ওই দিন রাতে আমি আমার থানার একজন সোর্স, তার নাম সুমন, তাকে ওই বাড়িটি সম্পর্কে জিজ্ঞেস করলাম। সে আমাকে বলল, দেখুন স্যার, আমি ওই বাড়িটার সম্পর্কে এত কিছু জানি না, তবে হ্যাঁ, ওই বাড়িতে না যাওয়াই ভালো, কারণ ওই বাড়ির আশেপাশে প্রায় 2-4 মাইল এলাকায় কোনো জনবসতি নেই এবং বাড়িটি একটা ভুতুড়ে বাড়ি। আমি বললাম, না, এটা আদেশ, ওইসব ভূত টুত গুল্লি মারো, আমি আগামীকাল সকালে আসবো, তুমি তৈরি থাকবে। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সুমন বলল, ঠিক আছে স্যার। পরের দিন কাজে চাপে যেতে পারিনি। এর প্রায় 2-3 দিন পরে মোটর সাইকেল করে হঠাৎ একটা কাজে ওই এলাকায় যাই। ফিরে আসার আগে হঠাৎ ওই বাড়িটার কথা মনে পড়লো। সাথে সাথে সুমনকে কল দেই। একটা মোটর বাইক নিয়ে সেও চলে আসে। তারপর দুজনে রওনা হই ওই বাড়ির উদ্দেশ্যে। বেলা প্রায় 1টা। আমি লক্ষ্য করলাম চারপাশে ফসলি জমি আছে, আর আমরা তার মাঝ দিয়ে একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছি। আরো কিছু জায়গা যাওয়ার পরে লক্ষ্য করলাম চারপাশে হালকা জঙ্গল এবং মানুষের চলাচল না থাকায় রাস্তায় স্পেস ছোট হয়ে আসছে। এরপর এক সময় আমরা ওই জমিদার বাড়িতে পৌঁছাই। দেখলাম বাড়ির সামনে 2টি বিশাল পুকুরের অস্তিত্ব আছে, যা এখন জঙ্গল ও কচুরিপানায় ভরপুর। 2 পুকুরের মাঝ দিয়ে রাস্তা আছে এবং 10-15 ফুট পর পর পাথরের কারুকাজ করা কিছু উঁচু পিলার ছিল, যা সময় পরিক্রমায় জঙ্গলে পরিণত হয়েছে। জমিদার বাড়ির সামনে গিয়ে দেখলাম বাড়িটা বেশ পুরনো, 100 থেকে 150 বছর আগের হবে। দীর্ঘকাল মানুষজন না থাকায় একটা পুরো বাড়ির মতো লাগছে এবং আশেপাশের পরিবেশ বেশ নির্জন। বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে সোর্স সুমন বারণ করলো। আমি বললাম, আরে এখন দিন আর আকাশে সূর্য আছে, তোমার ওই ভূত দিনের আলোয় আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলে আমি সুমনকে নিয়ে বাড়ির বারান্দায় প্রবেশ করি এবং সাথে সাথে অনুভব করি বাইরের আবহাওয়ার সাথে এর কোনো মিল নেই। একদম ঠান্ডা এবং এক নীরব পরিবেশ। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। দেখলাম ফার্ন জাতীয় উদ্ভিদের কারণে সিঁড়ির তেমন কোনো অস্তিত্ব নেই। দোতলায় বারান্দায় এসে দাঁড়িয়ে অনুভব করলাম একই পরিবেশ, ঠান্ডা, নির্জন। কিছুক্ষণ পরে সুমন বলল, চলেন স্যার যাই। আমি কিছু না বলে বেরিয়ে পড়লাম এবং ফিরে আসলাম থানায়। থানায় এসে ওই প্রত্নতাত্ত্বিক বিভাগের পত্র বের করে ভালো করে পড়ে দেখলাম তারা বাড়িটার সংস্কার করতে চায় এবং এই বাড়িটা ঘিরে তাদের একটি পরিকল্পনা আছে। এর প্রায় 10 দিন পরে 2জন লোক আসলো। তারা ওই বাড়িটায় যেতে চায়, সেই জন্য আমার থানা থেকে সাহায্য চায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্যার আমাকে ডাকলেন। আমি ওনাকে আমার পরিদর্শন সম্পর্কে অবহিত করলাম এবং উনি আমাকে বললেন, যেহেতু আপনি একবার ওই জায়গায় গিয়েছেন, তাই আগামীকাল আপনি সময় করে একবার ওনাদের নিয়ে যাবেন। ওনারা ওই জায়গাটি পরিদর্শনে এসেছেন। আমি বললাম, ওকে স্যার। বলে আমি ওনাদের সাথে কথা বলি। ওরা আমার ফোন নাম্বার নিল এবং বলল কাল ফোন করবে। পরের দিন সকাল 11টায় তারা আমার সাথে যোগাযোগ করলো, কিন্তু একটা বিশেষ কাজ থাকায় আমি বিকাল 3টায় যাব বলি। ওরা রাজি হলো। উল্লেখ্য, ওই দিন আবহাওয়া তেমন ভালো ছিল না। তারপর ঠিক সময়ে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সাথে থানার একজন কনস্টেবল নেই, ওর নাম তুষার। প্রায় 4টায় ওই জমিদার বাড়িতে গিয়ে পৌঁছাই। উল্লেখ্য, আমাদের 2টি মোটর বাইক করে আমরা ওই জায়গায় যাই। যেহেতু 4টা হয়ে গেছে, তাই আমি কিছুক্ষণ তাদের সাথে থাকার পরে দেখলাম আসরের নামাজের সময় হয়ে গেছে। এটা কথা বলতে ভুলে গেছি। যারা আমার সাথে ছিলেন তাদের একজনের নাম রাজু আহমেদ এবং একজন আব্দুল লতিফ। যাই হোক, জমিদার বাড়ির পুকুরের পানিতে ওযু করে একটু ভালো জায়গা দেখে 3জনেই নামাজ আদায় করলাম। নামাজের শেষে লক্ষ্য করলাম আকাশ মেঘলা। আমার সাথে থাকা পুলিশ সদস্য তুষার প্রশ্ন করলো, স্যার কবে শেষ হবে? কবে শেষ হবে? আকাশের অবস্থা ভালো নয়, ওদের বলুন তাড়াতাড়ি শেষ করতে।
আমি দেখলাম ওরা দুজন দোতলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। আমি ইশারায় আকাশের অবস্থা ও চলে যাওয়ার অনুরোধ করলাম। ওরাও ইশারায় সায় দিল। অনুভব করলাম বৃষ্টি হতে দেরি নেই। ততক্ষণে একটু একটু বৃষ্টি পড়তে লাগলো। হঠাৎ আকাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। আরম্ভ হলো প্রচন্ড বৃষ্টি। দেরি না করে সাইকেল দুটি বারান্দায় নিয়ে গেলাম। প্রবল বৃষ্টির সাথে বজ্রপাতের শব্দ। মুহূর্তে একটা ভৌতিক পরিবেশ তৈরি হলো। আমি ও তুষার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দোতলায় গিয়ে ওদের সাথে মিলিত হলাম। দেখলাম ওদের চোখেও ভয়ের ছাপ। সন্ধ্যা হয়নি, তারপরও রাতের মতো অন্ধকার। আমি চিন্তা করলাম এখন কি করা যায়। বৃষ্টি কমেই বেড়ে চলছে এবং এর মধ্যেই বাইক চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ওদের বললাম মাগরিবের নামাজ পড়ে রওনা দিব, আর ততক্ষণে বৃষ্টিও কমে যাবে। মাগরিবের নামাজ শেষ করলাম, কিন্তু বৃষ্টি কমার নাম নেই। আমি প্রাচীন জমিদার বাড়িতে আমরা চারজন হঠাৎ শুনলাম পিছনের দরজায় কেউ নক করছে। আমরা চারজন একে অন্যের দিকে তাকিয়ে আছি। আমরা অবাক। এই নির্জন জনমানবহীন বাড়িতে আমরা চারজন ছাড়া আর কে থাকতে পারে। তারপর লক্ষ্য করলাম একটা জানালা ধপাস করে খুলে গেল এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো ওই ঘরের মধ্যে আলো জ্বলছে। আর আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাড়াতাড়ি নিচে চলে এলাম। চিন্তা করলাম বৃষ্টি যতই হোক না কেন আমরা সাইকেল করে চলে যাব। আর আমি মোটরসাইকেলে উঠে আমি স্টার্ট দিলাম। ওরাও স্টার্ট দিতে চাইলো, কিন্তু ওদের মোটরসাইকেল কোনোভাবেই চালু হচ্ছিল না। আর আমার মোটরসাইকেল হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। শত চেষ্টা করেও মোটর বাইক চালু করতে পারলাম না। বুঝতে বাকি রইল না আমাদের জন্য কিছু একটা অপেক্ষা করছে। রাত তখন 8টা। আমাদের সকলের সাথে মোবাইল ফোন ছিল। আমরা তা দিয়ে যোগাযোগের চেষ্টা করলাম, কিন্তু তাতেও বিফল হলাম। ফোনে সিগন্যাল নেই। আধুনিক সভ্যতার এই যুগে আমরা যোগাযোগবিহীন সবাই বসে পড়লাম। ঠিক তখন সকলে অনুভব করলাম বাড়িটা আস্তে আস্তে আলোকিত হচ্ছে। প্রথমে এক এক ঘরে আলো জ্বলে উঠল। আমরা লক্ষ্য করলাম জমিদার বাড়ির উঠোনের দিকে দেখলাম 10 থেকে 15 মৃতদেহ ফাঁসিতে ঝুলছে। আবার অনুভব করলাম ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ। বুঝলাম কয়েকজন নারী কাঁদছে। সে কি চিৎকার! এক ভয়ঙ্কর কান্নার আওয়াজ। দেখলাম লতিফ সাহেব জ্ঞান হারিয়েছেন। রইলাম আমরা 3 জন। চিন্তা করলাম যে করেই হোক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তুষার ও রাজু সাহেবকে বললাম সাইকেল উপর করে তা থেকে তেল বের করতে হবে। দেখলাম তারা নড়তেও ভয় পাচ্ছে। ধমক দিলাম, তারা উঠল। আমি কিছু শুকনো পাতা ও ডাল সংগ্রহ করলাম ঘরের ভেতর থেকে। এখন এসব ছিটিয়ে একটা বৃত্ত তৈরি করলাম। লতিফ সাহেবকে তুলে আনলাম বৃত্তের মাঝখানে। সাইকেলের তেলের মাঝে কিছু পাতা ও ডাল ঘষে তেল লাগিয়ে নিলাম। এবার আগুন জ্বালাবো। পকেট থেকে গ্যাস লাইট বের করেছি। তখন লক্ষ্য করলাম ওই আঙিনায় ফাঁসিতে ঝুলে থাকা মৃত শরীর একে একে রশি ছিঁড়ে নিচে পড়ছে এবং 5-6 সেকেন্ড পরে অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে যাচ্ছে। আর ঘরের ভেতরে থাকা মহিলার কান্নার শব্দ আরো বিকট আকার ধারণ করেছে। পিছনে ফিরে দেখলাম 8-10 জন মানুষ সিঁড়ি বেয়ে উঠে আসছে। পরিস্থিতি সামলাতে আমি আর দেরি না করে আল্লাহর নাম নিয়ে আগুন জ্বালালাম। সাথে সাথে জমিদার বাড়ির আলো নিভে গেল। আগুনের আলোয় আমি দেখলাম যে মহিলাগুলো উপরে উঠে আসছিল এবং যে পুরুষের একে চিৎকার করছিল তারা অদৃশ্য হয়ে গেল। প্রায় 1 ঘন্টা পরে লতিফ সাহেবের জ্ঞান ফিরল। এবার অনুভব করলাম আশেপাশে কোনো অশুভ শক্তি নেই। প্রথমে আমি ওই বৃত্ত থেকে বেরিয়ে সাইকেল চালু করার চেষ্টা করি। 2-3 বার করার পরে, চেষ্টার পরে সেটা চালু হয়। এবার তুষার উঠে দাঁড়ালো, কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পরে তার মোটর বাইকও চালু হয়ে গেল। এবার আমরা দুজনে ওদের নিয়ে রওনা দিলাম এবং আল্লাহর রহমতে ওই দিন বিপদ থেকে রক্ষা পেলাম। পরে ওই বাড়ির ইতিহাস জানতে পারি। ওটা ছিল এক মুসলিম জমিদার বাড়ি, যারা ইংরেজের তো আনুগত্য স্বীকার করতে অস্বীকার করে এবং একসময় ইংরেজরা ওই জমিদার বাড়ি আক্রমণ করে। জমিদার ও তার বাড়ির পুরুষদের ফাঁসির গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে ও বাড়ির মহিলাদের নির্যাতনের পরে ঘরে তালাবদ্ধ করে পুড়িয়ে মারে। এবং এটাই ছিল ঘটনা। এই শুক্রবার আসতে চেয়েছিলাম, তবে ছুটি পাইনি। সময় করে যদি পারি কোনো এক শুক্রবার স্টুডিওতে আসবো। আপনাকে স্টুডিওতে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি কখনো না কখনো আপনি ছুটি পাবেন এবং চলে আসবেন। এবং আপনি বলছেন আপনার নাম বললে কোনো সমস্যা নেই, দ্যাটস ওয়াই আপনার নাম আমি আবারও বলছি গিয়াসউদ্দিন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনা অনেক চমৎকার ছিল। আশা করছি এরকম ঘটনা আপনার কাছ থেকে আমরা আরো পাবো। আমরা চলে যাব কিছু আমাদের ফেসবুকে। আমরা দেখবো যে কারা আমাদেরকে লিখছেন এবং কারা আমাদের সঙ্গে আছেন। একটু তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের কথা আমরা শুনবো, আপনাদের কথা আমরা শুনবো। আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন এই মুহূর্তে www.facebook.com/radio.foodcan, www.facebook
facebook.com/bhutafm.russell এই দুটো অ্যাড্রেসের যে কোনো একটিতে, এবং সেখানে যে আপনি বলতে পারেন আজকে ঘটনাগুলো আপনার কেমন লাগছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে ফারজানা আক্তার শোভা তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। যদি অ্যাপ দিয়ে শোনেন তাহলে ডেফিনেটলি আপনি আমাদের নেটওয়ার্কের বাইরে আছেন, রাইট? তোমার দেশের বাইরে থাকার পসিবিলিটি খুবই খুবই হাই। সো আপনি কোন জায়গা থেকে শুনছেন এটা অবশ্যই লিখবেন যারা অ্যাপ দিয়ে শুনছেন। GM রিয়াসাত আমাদের আছেন এবং তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি এখনো ভয় পাচ্ছেন না, সেটা তিনি লিখেছেন। আমাদের খুলনার একজন গেস্ট আছে যিনি কিছুক্ষণের মধ্যে ঘটনা বলবেন এবং তিনি আচ্ছা একটু পরেই তার পরিচয় দিই। এবং তিনি বলছেন যে দ্বিতীয় স্টোরিটা দারুণ ছিল। সরওয়ার জাহান ধ্রুব গৌরীপুর থেকে আমাদের সাথে আছেন। আমাদের গৌরীপুরের একজন গেস্ট আছে। আমাদের মেজারুল ইসলাম রকি আছেন, তিনি বলছেন যে অনেক ভালো লাগছে। অধরা স্নেহা নদী আমাদের বলছেন যে পুরো একটা সপ্তাহ অপেক্ষা করি এই মুহূর্তটার জন্য। স্বাক্ষর আলম আমাদের বলছেন ভাইয়া রুদ্র আর সিয়াম শুনছি নাটোর থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে MH হৃদয় শেরপুর থেকে তিনি শুনছেন এবং তিনি বলছেন আমার খুব ভয় করছে, স্টোরিটা ভালো ছিল। আশরাফুল ইসলাম কবির ময়মনসিং থেকে শুনছেন এবং সুতিয়া খালি থেকে তিনি শুনছেন। জানাত সুমাইয়া রেডিও ফুর্তি অ্যাপ দিয়ে তিনি শুনছেন এবং তিনি বলছেন যে তার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি মাসুমদাকে জানিয়ে দিলাম। আমাদেরকে দেখতে পাচ্ছি যে MD শাহরিয়ার কবির লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে এবং তিনি ছাদে এই মুহূর্তে শুনছেন আমাদেরকে। SM হাসান আমাদের সাথে আছেন, সবসময় আপনাদের সাথে আছি থাকবো তাই লিখেছেন। আমাদের সাথে MD জাহিদুল ইসলাম ফাহিম এবং তিনি বলছেন যে আমরা আচ্ছা তিনি বলছেন যে আমাদের আচ্ছা তিনি একটা কথা লিখেছেন যে কথাটা আসলে মিনিংটা আমি বুঝিনি, কারণ এখানে যে ওনটা আছে সেটা বুঝিনি কি বলতে চাচ্ছেন আপনি। আবরার ফেরদৌস আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, যেমন দেখতে পাচ্ছি মেহেদি হাসান রিমন আছেন আমার সঙ্গে। আচ্ছা আবরার ফেরদৌস ফাহিমের নাম বলেছে আমি একবার, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়া অনিন্দ অনুপ আমাদের সাথে আছেন, হামদান বিশ্বাস, এছাড়া ফুয়াদ ইসলাম আমাদের সঙ্গে আছেন, নুরুল আহমেদ রুহুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন সাইফুল্লাহ শিবলু, এছাড়াও শাহরিয়ার কবির আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরমান খান তন্ময় সহ আরো অনেকে। আমাদের রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে এই পেজেও অনেকেই আপনারা এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছেন মোহাম্মদপুর থেকে অ্যাপ দিয়ে শুনছেন, খুব ভালো লাগছে। আদনান রাসেল আমার সাথে আছেন এবং আছি আমাদের সাথে হৃদয় খান আছেন। রাসেল ভাই ভূত FM আচ্ছা কিছু কি বলেছেন বুঝতে পারিনি। MD ইমরান কবির আমাদের সঙ্গে আছেন অনিক রিপন বগুড়া থেকে শুনছেন তিনি। ডিজে খুশরুল আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সৈকত বিদীপ, আরিয়ান মাহমুদ আমাদের সঙ্গে আছেন, সাবিত ইবনে শাজিন আমাদের সঙ্গে আছেন, মেহেদি আছেন, ইমাদুল ইসলাম আছেন, সামাদ আছেন আমাদের সঙ্গে আছেন, সাইদা সিজ, এছাড়া ওয়াহিদ রেজা আমাদের সঙ্গে আছেন, জমিদার বাড়ির ঘটনার অনেক প্রশংসা করেছেন। মহেশ আকাশ আছেন, তারিকুল ইসলাম আছেন, আমাদের সাথে আছেন আসিফ মাহমুদ হালিম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কিষান রয় এবং তিনি রাত জেগে প্রোগ্রামটা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। খুলনা থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি। চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সিতাব চৌধুরী, এছাড়াও আমাদের সাথে আছেন শাকিল আহমেদ এবং আমাদের সাথে আছেন দেখতে এবং তার সঙ্গে আরো অনেকেই আছেন, সিয়াম আছেন, অ্যাস্ট্রো আছেন, তাওহিদ আছেন, রবিন আছেন, তারা সবাই একসাথে শুনছেন। আমাদের সঙ্গে আছেন রাকিবুল ইসলাম, শ্রাবণ সহ আরো অনেকে। তো আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের পেজে, জানান আপনার মতামত। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the Furti. Bhoot FM, the night comes alive with Gramophone. Alright, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM, the night comes alive with Gramophone। আমি রাসেল আছি সাথে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন অতিথি যোগ দিয়েছেন যার নাম সৌরভ সাহা, যিনি ইন্ডিয়া থেকে আমাদেরকে কল করেছেন। তো আমরা সরাসরি তার সাথে কথা বলবো। এবং হ্যালো, আসসালামু আলাইকুম সৌরভ সাহা, কেমন আছেন? হ্যাঁ নমস্কার রাসেল ভাই, আমি নমস্কার। জি জি জি। মুর্শিদাবাদ থেকে থাকি। মুর্শিদাবাদের কোথায় থাকেন আপনি? মুর্শিদাবাদের কোথায়? জি, বহরমপুরে থাকি। মুর্শিদাবাদের বহরমপুরে আপনি থাকেন। ওকে, কতদিন ধরে ভূত FM শুনছেন আপনি? আমি আসলে ভাই 2 বছর ধরে খুব ভূত FM শুনছি, আমার খুব ভালো লাগে। আমি এবং আমার দাদা সবাই মিলে শুনি আমরা ভূত FM। আচ্ছা, ওকে। তো আপনি আমাকে একটু আগেও বলছিলেন যে আপনার বেশ কিছু স্টোরি আছে, তো সেই স্টোরিগুলো আমরা শুনতে চাই। সেই জন্য আপনি তো জানেন আমাদের অ্যাড্রেস তো জানাই আছে আপনার। আপনি চাইলে আমাদেরকে অডিও ক্লিপও, আমাদের অ্যাড্রেসটা বলতে পারবেন?
হ্যাঁ, আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে ভূত FM, আপনি একটু বলে দিন তাহলে খুব আচ্ছা, ভালো হয়। ভূত FM আপনি দেখেন ভূত FM @radiofurti.fm, রাইট? হ্যাঁ, রাইট রাসেল ভাই, রাইট। ওকে, সো এখানে আজকে রাতের বেলায় আপনি বসে আশা করছি ঘটনা পাঠিয়ে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর কলিং। আমরা কথা হবে আবার, আমাদের কথা হবে। জি 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 বলুন। বলছি যে আমি পেশায় হচ্ছে সুইমার, একজন ইন্ডিয়াতে থাকি। সুইমার, ওকে। তো আমার বাংলাদেশের অনেক বন্ধু আছে সুইমার, তো তাদের মধ্যে একজন হলো পলাশ চৌধুরী, ঠিক আছে? তো জি, জি। আমি ওর সঙ্গে কথা বলি এবং ভূতের সম্পর্কে অনেক কিছু জানতে পাই, যে খুব সুন্দর ঘটনা, সে আমাকে আরো ভালো মতন বলেছিল। জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কথা হবে আপনার সাথে আবারও। অ্যান্ড আমরা কথা বলছিলাম এতক্ষণ সৌরভ সাহার সাথে, এবং তিনি ইন্ডিয়া থেকে আমাদের কল করেছেন এবং তার কাছে বেশ কিছু ঘটনা রয়েছে। তিনি বলেছেন সেই ঘটনাগুলো তিনি আমাদের সাথে শেয়ার করবেন, সেটাও তিনি জানিয়েছেন। অ্যান্ড আমরা আবারও আপনাদের জানিয়ে দিই, আমাদের সাথে এই মুহূর্তে আপনারা আছেন, আমি ভূত FM এবং আমি রাস্তাল আছি আপনার সাথে। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদেরকে যদি আপনি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে মনে রাখতে হবে। আমাদের অথবা লিখে নিতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা আমাদেরকে কল করতে চান দেশের বাইরে থেকে, তারা জানাতে পারেন এবং আপনাদেরকে আমরা ফোনে সরাসরি নিয়ে নিব। আমরা চলে যাচ্ছি এখন আমাদের ঘটনা। এবং আপনার নামটা প্লিজ বলবেন, তারপরে আপনি বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম, আমি জান্নাত আরা টিমা, আমি খুলনা থেকে এসেছি, খুলনার টুটপাড়া নামক জায়গা থেকে। থ্যাংক ইউ সো মাচ এতদূর থেকে আমাদের এখানে এসে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা সবার আগে আপনাকে ধন্যবাদ জানাতে চাই সেই কারণে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা সবাই বলেন যে গ্রামের ঘটনা আজকে কেমন করে যেন সব ঘটনাই গ্রামের। তো গ্রামের ঘটনা চাই, এইটা অনেকবার শুনতে হয়েছে। তো আজকের যে সমস্ত ঘটনা শুনবেন, মানে মোস্ট অফ দ্য স্টোরিজ হচ্ছে গ্রামে খুব বেশি রকমের প্রচলিত। সো সেরকম একটা ঘটনা আমরা শুনবো আমাদের জান্নাতারা আপার কাছ থেকে। চলে যাই আমরা ঘটনায়। আচ্ছা, আমার ঘটনাটা হচ্ছে খুলনার ফুলতলা উপজেলার একটা গ্রামের ঘটনা। গ্রামের নাম আমি উল্লেখ করছি না। ঘটনাটা আমার ফুপির কাছ থেকে শোনা। আমার ফুপি শ্বশুরবাড়ি ওইখানে। তো ঘটনাটা হচ্ছে ওই গ্রামটা অনেক মানে গাছপালা দিয়ে ঢাকা, মানে আসলে গ্রামে মানে প্রচুর একটু জঙ্গল টাইপের। বেশ দিনের বেলাও ঝিঝি পোকার ডাক শোনা যায়, বিভিন্ন পাখির আওয়াজ আসে। আর রাতে তো কথাই নেই, রাতে আরো বেশ ভয়ঙ্কর লাগে। তো ঘটনাটা হচ্ছে, আর ওইখানে গ্রামের কাহিনী হচ্ছে কি, মোস্ট অফ দ্য বাড়িতেই হচ্ছে বাড়ির মধ্যেই একটা পুকুর থাকে, পুকুরের পাশে জঙ্গল থাকে, এবং বাড়ির যেসব লোকজন সাধারণত মারা যায় তাদের ওই বাড়ির মধ্যেই জঙ্গলে বা পুকুরের আশেপাশেই কবর দেওয়া হয়। মানে তার মানে ওই যে প্রত্যেকটা বাড়িতে একটা জঙ্গল থাকে এবং তারপরে সেখানেই তাদের পরিবারের সদস্যদের কবর দেওয়া হয়। হ্যাঁ, পারিবারিক এরকম। তো দেখতে গেলে যে রাস্তার দুই পাশ দিয়েই আপনি যেদিকেই যাবেন, রাস্তার দুই পাশ দিয়েই হচ্ছে বাড়ি আছে, এবং প্রত্যেকটা বাড়িতেই এরকম কিছু দূর পরপরই জঙ্গলের মধ্যে অনেক কবর আছে। তা ঘটনাটা হচ্ছে যে একটা বেশ 10-12 বছর আগের একটা ঘটনা। একটা ছেলে সুইসাইড করার পরে তাদের বাড়িতে এরকম পুকুর পাশেই তাকে কবর দেওয়া হয়। তো কবর দেওয়ার পর থেকে তাদের বাড়িতে ছোটখাটো এরকম অনেক ঘটনা ঘটে, যে দেখা যায় প্রায় দিন দেখা যায় যে রাতে, যেহেতু সুইসাইড করেছিল একটা ছেলে, কিন্তু রাতের বেলা একটা মেয়ের কণ্ঠে এসে তাদের বাড়ির বিভিন্ন সদস্যদের নাম ধরে ডাকা হয়। এবং সাধারণত আমরা জানি যে গ্রামের টয়লেট গুলো একটু বাইরে আর দূরে হয়। তো একটু রাত হলে টয়লেটে সবাই তো একা যায় না, এরকম ডাকে, বিভিন্ন জনের নাম ধরে এসে ডাকে যে আমি একটু টয়লেটে যাব, আমার ভয় করছে, আমার সঙ্গে একটু আসো। যদি কখনো বের হওয়ার পরে আর কাউকে দেখা যায় না। এরকম টুকিটাকি ঘটনায় ওই বাড়ির সদস্যরা অভ্যস্ত হয়ে যায়। ওই বাড়িটার বর্ণনা আমি একটু দিই, যে রাস্তা থেকে ডান হাতে নেমেই ওই বাড়িটা, এবং নেমেই প্রথমে তাদের দুইটা ঘর, থাকার ঘর, তারপরে একটা রান্নাঘর, তারপরে আরেকটা থাকার ঘর, তারপরে একটা গোয়ালঘর, এবং গোয়ালঘরের পাশে হচ্ছে পুকুর, এবং পুকুরের মানে গোয়ালঘরের পেছনে আর পুকুরের পাশে হচ্ছে ওই ছেলেটার কবর দেওয়া হয়। তো মেইনলি সাধারণত ওই প্রথমেই যে দুইটা থাকার ঘর ওখানেই সবাই থাকে, আর রান্নাঘরের পরে যে থাকার ঘরটা, ওই ঘরটায় কেউ মানে থাকতে পারে না। ওই ঘরে যদি কোনো লাইট দেওয়া হয়, লাইটটা খুব দ্রুত ফিউজ হয়ে যায়, আর কেউ থাকতে গেলে অনেক রকম সমস্যা হয়। তো যখন ওই বাড়িরই একটা ছোট ছেলে, ছোট মানে
ওই বাড়ির সে সদস্যদের মধ্যে ছোট, কিন্তু বেশ বড় সে, তার এখনো বিয়ে শাদী হয়নি, এরকম ভাইদের মধ্যে ছোট। উনি একদিন ওই রাতটা ওই ঘরে ঘুমাতে যায়, রাতে ঘুমাতে যাওয়ার পরে উনি ঘুমায়, তো দেখা যায় যে বেশ মাঝ রাতে, অনেক রাতে ঘুমের মধ্যে উনি বুঝতে পারছেন যে ওনাকে কেউ মারধর করছে। তো উনি ভাবেন যে হয়তো এটা আমি স্বপ্ন দেখছি বা বোবা ধরছে, এই ধরনের কোনো কিছু একটা। এরকম কিছুক্ষণ হওয়ার পরে উনি যখন খাট থেকে পড়ে যান তখন ওনার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি রিয়েলাইজ করেন যে না, এটা তো বোবাও ধরেনি বা আমি স্বপ্নও দেখছি না। তখন উনি মানে ফিল করতে থাকেন যে ওনাকে অনেক মারধর করা হচ্ছে। উনি অনেক কষ্ট করে দরজা খুলে এবং উনি অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যে উনি দরজা খুলে উঠানে এসে একটা চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তো ওনার চিৎকার শুনে ওনার আব্বা আম্মা অন্য ঘর থেকে বের হয়ে আসেন, এসে ওনাকে ঘরে নিয়ে যান। অনেক চেষ্টা করার পর ওনার যখন জ্ঞান ফেরে, উনি যখন তার আব্বা আম্মাকে ঘটনাটা বলেন, ওনার আব্বা আম্মা প্রথমে বিশ্বাস করেন না। ওনারা ভাবছেন যে হয়তো স্বপ্ন দেখছে বা বোবা ভূতে ধরছে, এই ধরনের কোনো কিছু একটা। তারপর এইভাবে চলতে থাকে, টুকটাক ঘটনা তো ঘটছে। পরে বেশ কয়েকদিন পরের একটা ঘটনা, যে ওনাদের বাড়িতে অনেক গেস্ট আসে, মানে ওনার বোনের হাজবেন্ডরা কোনো একটা অনুষ্ঠানের জন্য আসার পরে ওই দিন ওরকম থাকার প্রবলেম হয়। তো ওই দিন আর ওনার ছেলেকে না দিয়ে ওই ছেলের বাবা মা ওই ঘরটায় ঘুমাতে যায়। ঘুমাতে যাওয়ার পরে ওনারা ঘুমায় আসেন। অনেক রাত্রে ওনারা মানে এরকম মনে হচ্ছে যে বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, ঝড় বাতাস বৃষ্টি। এবং আমি একটা কথা মিস করে গেছি যে ওই গ্রামের অধিকাংশ ঘর হচ্ছে মাটির দেয়াল এবং চালটা হচ্ছে ইটের টালির চাল। তো মাটির দেয়ালের ঘরগুলাই হয় কি, যে যখন ঝড় বৃষ্টি দুইটাই একসঙ্গে হয়, অনেকক্ষণ ধরে ঝড় বৃষ্টি হলে বৃষ্টিতে দেয়ালগুলা ভিজে নরম হয়ে যায়, আর বাতাসে তখন ভেঙে পড়ার অনেক সম্ভাবনা থাকে। এমন একটা পর্যায়ে ওনারা ঘরের মধ্যে বসে ওই হাজবেন্ড ওয়াইফ মানে এরকম একটা ওনারা বুঝতে পারছেন যে এখনই হয়তো ঘরটা ওনাদের উপর ভেঙে পড়বে। তো ওনারা স্বভাবতই একটু ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে ওনারা দরজা খুলে বাইরে বের হয়ে আসেন। যখন বাইরে বের হয়ে আসেন ওনারা অবাক হয়ে যান যে বাইরের আবহাওয়ার সাথে ওনারা ঘরে যেটা ফিল করছেন টোটালি ডিফারেন্ট। যে বাইরে কোনো কিছুই নেই, স্বাভাবিক পরিবেশ, না মেঘ না ঝড় বাতাস, কোনো কিছুই না। কিন্তু ওনারা ঘরের মধ্যে থেকে এরকমই ফিল করছিলেন যে বাইরে একদম ঝড় বৃষ্টি হয়ে সব দুমড়ে মুচড়ে গেছে একেবারে, এরকম একটা অবস্থা। তো তারপরে ওনারা আবার ঘরে যেয়ে দরজা বন্ধ না করে এবার দুজনে শুয়ে শুয়ে এখন চিন্তা করতে থাকে যে ওনাদের ছেলে তাহলে যে এই ঘটনাটা বলছিল ওইটা হয়তো বা মিথ্যা বা অন্য কোনো কিছু না, হয়তো সে এরকমই কোনো কিছু ফিল করছে, তার সঙ্গে এরকমই কোনো একটা ঘটনা ঘটছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, আর একটা ইমেইলে চলে যাচ্ছে এবং আমাদের এই ইমেইলটি আমাদের একজন লিসনার পাঠিয়েছেন। আসলে আশা করি ভালো আছেন। অনেক বিজি থাকার কারণে ভূত এফএম শোনা হয় না, তারপরও সময় বের করে ভূত এফএম শুনি। আমি একবার আপনার শোতে এসেছিলাম এবং এটা নর্থ যাত্রাবাড়ি থেকে তিনি পাঠিয়েছেন, নামটা লেখেননি। আচ্ছা, ইট ওয়াজ নাইস মেমোরি ইন মাই লাইফ। রাসেল ভাই, আমার বাসা অনেক দূরে হওয়ায় শোতে এসে ঘটনা বলতে পারছি না। যদি ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগে তবে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া খুব রিসেন্ট এবং খুব পরিচিত এক মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি যে বাসায় থাকি এই বাড়িটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং বাড়িওয়ালার কড়া নির্দেশ থাকা সত্ত্বেও আমি সেটা শেয়ার করছি। এবং রাসেল ভাই, আমার বাসাটা হচ্ছে নর্থ যাত্রাবাড়ি। এই বাড়িতে আমরা প্রায় 16 বছর আছি এবং বাড়িটা বেশ পুরনো এবং অনেক বড় জায়গা নিয়ে বাড়িটি করা এবং বাড়ির সামনেও বেশ বড় জায়গা আছে। আমরা এই বাড়িতে যখন উঠি তখন থেকেই রাতের বেলা অনেক অদ্ভুত শব্দ শোনা যেত। আমি ইগনোর করতাম এই ভেবে যে শব্দ হতেই পারে, কিন্তু তার পরের দিন কেন শব্দটা হতো ওপরের ফ্ল্যাটে। শব্দগুলো মানে প্রতিদিন কেন, এবং শব্দটা ওপরের ফ্ল্যাটে হতো। শব্দগুলো এরকম যে কেউ যেন কিছু গুছাচ্ছে, ফ্লোরে বাড়ি দিচ্ছে, আবার মনে হতো কেউ যেন ঝাড়ু দিচ্ছে, মনে হতো কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। আমি একদিন বিরক্ত হয়ে খোঁজ নিলাম ওপরের ফ্ল্যাটে, কিন্তু অবাক হলাম এই শুনে যে এই ফ্ল্যাটে যারা থাকে তারা ঠিক সেম শব্দ পায়। উনি বললেন এরকম শব্দ উনি প্রতিদিন, যা কিনা সেটা তাদের সাথে হয়ে থাকে, একই ঘটনা হয়ে থাকে তাদের সাথে। 4 তলার ওপরে আর কোনো ফ্ল্যাট নেই। 4 তলায় কেয়ারটেকারের পাশের ফ্ল্যাটে যারা থাকেন তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। অনেক কিছুই তারা দেখেছেন, কিন্তু তারা বিশ্বাস করতে পারছেন না আদতেই এইগুলো সম্ভব কিনা। 4 তলায় মহিলা ও তার হাজব্যান্ড এবং তাদের 2 ছেলে তারা থাকতো এবং তাদের ছোট একটি কাজের মেয়ে ছিল। মেয়েটা এই বাসায় আসার পর থেকেই অদ্ভুত আচরণ করতে শুরু করে, কিন্তু বাসার লোকজন ব্যাপারটা নিয়ে
এতটা চিন্তিত ছিল না। একদিন রাতে আন্টি দেখতে পায় একটি ছোট মেয়ে বারান্দার দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে। অন্ধকারে বোঝা যাচ্ছিল না মেয়েটাকে। তাদের মানে মেয়েটার মানে পুরো মানে কোনো মানে মেয়েটাও কোনো সারা শব্দ দিচ্ছে না। মেয়েটা আস্তে করে বারান্দার কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকে। আন্টি রুমের লাইট জ্বালালে বারান্দায় গেলেন এবং কিন্তু কেউ ছিল না সেখানে। দেখার ভুল ভেবে আন্টি ব্যাপারটা মাথায় নিলেন না। এরপরও অনেকবার একই জিনিস দেখেছেন তিনি। একটা সময় তারা বাসাটা ছেড়ে দেন। একদিন আমি বাসার মানে বাসা ছেড়ে দেওয়ার ওপরে আমি বাসার ছেড়ে দেয়া ওপরে উঠেছি। আমি বুঝিনি কথাটার মানে। আমার মনে হয় যে জায়গাটা ছেড়ে গেছেন সেই জায়গা থেকে, এবং তিনি বলছেন যে সিক্রেট দেখলাম একজন দাঁড়িয়ে আছেন এবং মুখে দাড়ি, ফর্সা চেহারা এবং পরনে ব্ল্যাক কালারের জুব্বা, হাতে তসবিহ। আমি হঠাৎ দেখেই আটকে উঠি। পরে ওনাকে সালাম দেই। উনি সালামের উত্তর দিলেন এবং আমাদেরকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আমাকে বললেন, তোমার নাম হাসান। এরপর আমি কিছুটা ভয় পেয়ে যাই। কিন্তু আমার 3 তলায় যে থাকেন বড় ভাই, দেখলাম উনি নামছেন না। বড় ভাই আমাকে বললেন ওনার বাসায় বেড়াতে আসছেন আমেরিকা থেকে এবং সম্পর্কে মামা হন। দেখে মনে হচ্ছিল অনেক পরহেজগার মানুষ এবং অনেক কিছু জানেন। রাতের বেলা 3 তলার বড় ভাই আমাকে ডাক দিলেন, বললেন ওনার বাসায় আসার জন্য। আমি গেলাম, দেখলাম ভাইয়ের মামা এক রুমে মোমবাতি জ্বালিয়ে বই পড়ছেন। আমি ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই ওই রুমে কারেন্ট নাই, আপনার মামা মোমবাতি জ্বালিয়ে বই পড়ছেন। ভাইয়া বললেন মামা কাজ করছেন মোমবাতি জ্বালিয়ে। বললাম কেমন কাজ ভাইয়া? মোমবাতি জ্বালিয়ে করছেন। কিছুক্ষণ পর মামা আসলেন। আমি আর ভাইয়া ড্রয়িং রুমে বসেছিলাম এবং মামা আমাকে দেখে আগে সালাম দিলেন। তারপর ভাইকে বললেন যে এই বাড়িতে খারাপ কিছু নেই, তবে যা আছে তা কারো ক্ষতি করবে না। মামা যা বললেন আমি তাতে ভয় পেয়ে যাই। প্রায় প্রত্যেক বাড়িতেই নাকি থাকে। মামা আরো বললেন যে যারা আত্মহত্যা করে তাদের আত্মা মানে এরকম ভাবে ঘোরাফেরা করে আর কি। এরা পৃথিবীতেই ঘোরাফেরা করে এবং বাড়ির ছাদ এগুলোতে মানে তারা মানে বেশিরভাগ সময় নাকি আশ্রয় নেয়। আবার এই আত্মাগুলো নাকি মানুষকে খারাপ কাজে ব্যবহার করে, যাকে মানে মানুষ খারাপ কাজে এই আত্মাগুলোকে ব্যবহার করে, যাকে ব্ল্যাক ম্যাজিক বলে। এরপর মামা তার একটা অভিজ্ঞতার কথা বললেন, যেটা